শুভ সন্ধ্যা friends. Am I audible? If not, please give a note. আজকের সাবজেক্টটা সিঙ্গেল পয়েন্টে এবং ক্লান্ত আছি, বেশিক্ষণ কথা বলতে পারবো না, অল্প সময় বলবো। আজকের সাবজেক্টটা হচ্ছে নেতাজির রাষ্ট্র পরিকল্পনা। শুধু আমি তার 3টে স্পিচ আজকে সেখানে কনফাইন করব। 1938 হরিপুরা কংগ্রেস অ্যাজ প্রেসিডেন্টস স্পিচ, তারপর 1942 ইন জার্মানি, তার একটা আর্টিকেল ইন জার্মান জার্নাল অ্যাবাউট হিজ প্ল্যানিংস অফ ইন্ডিয়া, আর তারপর আরেকটা স্পিচ টোকিও ইউনিভার্সিটি স্পিচ নভেম্বর 1944, তার প্ল্যানিংস অ্যাবাউট ভারতবর্ষ, তার ইন্ডিয়ার জন্য। এই 3টের আমি কনফাইন করব। এই 3টি চিন্তার মধ্যে তার চিন্তার প্রকাশগুলো ঘটেছে, কারণ চিন্তা যেটা তিনি করবেন সবসময় প্রকাশ করা সম্ভব না, কারণ একজন থিওরিটিক্যাল ম্যানের পক্ষে বলা অনেক কিছু কথা বলা সম্ভব, কিন্তু পলিটিশিয়ান কথা বলবে একটা প্রেক্ষাপটে, তার রিপারকেশন, তার এনিমি ফ্রন্টে কি রিপারকেশন হবে, সমস্ত কিছু চিন্তা করে তাকে কথা বলতে হয়। আমি শুধু আজকে একটা বিশেষ পয়েন্টের উপরে কথা বলবো, আর্মি নিয়ে তার চিন্তা ভাবনা কি, আর্মির গুরুত্বটা কি, 1938 তার আগে কি ছিল তার কাছে, 1942-তে কি, 1944-এ কি, আর্মির গুরুত্ব। এটা আলোচনা করার মূল কারণ হচ্ছে, ইভিন দেখবেন ভারতবর্ষের যখন 47-এ আমাদের জনগণ নেতারা ডোমিনিয়ন স্ট্যাটাস পেল, 50-তে ইন্ডিপেন্ডেন্স পেল ক্লেম করছে, তার উপরে তাদের আর্মি সম্বন্ধে কীরকম প্যাথেটিক অ্যাটিচিউড। দে আর নট ভেরি eager to build a strong army to defend the country. কোনো ফিলিংস নেই, কোনো প্ল্যানিংস নেই, আর্মির গুরুত্ব সম্বন্ধে অনীহা, যেন আর্মি ডেভেলপ করলে গান্ধীর অহিংসা নীতি বিঘ্নিত হবে। সেই দিকে দৃষ্টি করে ইন কন্ট্রাস্ট সুভাষচন্দ্র, নেতাজি আর্মি নিয়ে কি চিন্তা করছেন, এই 3টে স্পিচ আমি আজকে পিক আপ করবো, করে সেখানে তার প্ল্যানিংসে আর্মি হোয়ার ইজ দ্য প্রায়োরিটি, তার প্রায়োরিটিটা কোথায়, তার লিস্ট অফ প্রায়োরিটিতে কোথায় কোথায় অবস্থান করছে। আমি শুরু করার আগে দুটো প্রশ্ন আপনাদের করে রাখি, উইথ এ হোপ দ্যাট ইউল গেট সাম বেটার অ্যান্সার, যেটা আমি জানি তার থেকে ভালো অ্যান্সার দেবেন। আমি একটা হচ্ছে 1938-এর তার প্রেসিডেন্সিয়াল স্পিচে ভারতের প্ল্যানিং নিয়ে এত কথা বলতে গেলেন কেন, এবং তারই শেষে ওই সালেই তিনি প্ল্যানিং কমিশন তৈরি করতে গেলেন কেন। তো থিওরিটিক্যালি তার মাথার মধ্যে ছিল, কারণ তার এই জিনিসগুলো কথাবার্তা তার ইউরোপে যখন 1933 থেকে 36-এর এন্ড পর্যন্ত আছেন, তার কথাবার্তার মধ্যে তার বিভিন্ন বড় মানুষের ইউরোপিয়ানদের সঙ্গে কথাবার্তার মধ্যে তার প্ল্যানিংয়ের কনসেপ্টগুলো দেখছি আমরা। দেখবেন কীর্তিকুর্তির সেই বিখ্যাত বই সুভাষচন্দ্র বোস অ্যাজ আই নিউ হিম, তার মধ্যে কিন্তু এই ইঙ্গিতটা আছে, তিনি প্ল্যানিং নিয়ে চিন্তা করছেন, রাষ্ট্র চিন্তা করছেন, রাষ্ট্র কী করে বিল্ড আপ করতে হবে তার চিন্তা করছেন।
সেখানেই যখন তিনি ওখানে এক্সাইল্ড, হি ওয়াজ এক্সাইল্ড টু ইউরোপ ইন দিস পিরিয়ড 1933 to 36 end, but only to the West Europe, not England. ইংল্যান্ডে তার প্রবেশের অধিকার ছিল না, নট রাশিয়া, রাশিয়াতে যাওয়ার কোনো অধিকার ছিল না। সেখানে তিনি ওয়েস্ট ইউরোপের প্রতিটা দেশে যাচ্ছেন, বুট তৈরির ফ্যাক্টরি, মিল্ক ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, সার তৈরির কারখানা, এ সমস্ত ঘুরে ঘুরে এগ্রিকালচার ফিল্ডস ঘুরে ঘুরে দেখছেন ইউরোপ কীভাবে ডেভেলপ করেছে, সেখান থেকে জ্ঞান আহরণ করছেন তার দেশের জন্য। এবং তখনই তিনি বলছেন যে প্রতিটা সেক্টরের জন্যে এখন থেকে গবেষক দলকে আমাকে এনগেজ করতে হবে আমাদেরকে, যাতে দেশ স্বাধীনতা পেলেই সঙ্গে সঙ্গে আগে থেকে যদি প্ল্যান থাকে সঙ্গে সঙ্গে আমরা সেই প্ল্যানগুলোকে এক্সিকিউট করতে এগোতে পারবো। ক্ষমতা পেলাম তারপরে রিসার্চ করব তারপরে প্ল্যানিং হবে, এটা না, আগে থেকেই প্ল্যান করা থাকবে এবং প্রতিটা সাবজেক্টে রিসার্চ টিম এগিয়ে থাকবে। এগুলো বলছেন। 38-এর প্রেসিডেন্সিয়াল স্পিচে এই কথাগুলো একদম উনি টেবুলেট করছেন। সেই স্পিচটা আমি এবার ধরছি। ও তার আগে দুটো প্রশ্ন করে রাখি আপনাদেরকে, যদি উত্তর দেন ভালো হয়। হঠাৎ এই 38-এর এই স্পিচে এই রাষ্ট্রচিন্তা, রাষ্ট্রের রিকনস্ট্রাকশনের এই চিন্তার তো গুরুত্ব পেল কেন? প্ল্যানিং কমিশন করতে গেলেন কেন? কি ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল? এইটা আপনারা কি উত্তর দেন দেখবো, তারপরে পরে একটু আমার যেটা বোধ সেটা একটু বলবো, যেটা আমি অনুভব করি। এবার আসছি আমি আর আর্মি নিয়ে যে গুরুত্ব উনি 1944-এ দিয়েছেন, তার আগে 42-তে দিয়েছেন। 1938 প্রেসিডেন্সিয়াল স্পিচে আর্মি সম্বন্ধে গুরুত্বটা কিন্তু অত ক্লিয়ারলি দেননি। কেন? সেখানে কিন্তু সমসাময়িক কালে তিনি বারে বারে বলেছেন, উই নিড অ্যান আর্মি অফ ডিসিপ্লিন ভলেন্টিয়ার্স। আর কথাও বলেছেন, উই নিড অ্যান আর্মি অফ নন ভায়োলেন্ট ডিসিপ্লিন ভলেন্টিয়ার্স। কয়েনিং অফ দ্য ওয়ার্ডস দেখতে পাচ্ছেন কত সাবধানে। আর্মি কথাটা ডাইরেক্টলি বলছেন না, 1942-44-এ ডিরেক্টলি আর্মির গুরুত্বের কথা বলছেন এবং ইন এ টপ মোস্ট পজিশন, তার সমস্ত আইটেমসগুলো লিস্ট অফ প্রায়োরিটির মধ্যে সেখানে এসে গেছে আর্মি নাম্বার 1 পজিশনে। এবার আমি আসছি একদম 1938 হরিপুরা কংগ্রেস স্পিচে। এইখানটা হরিপুরা কংগ্রেস স্পিচে আসছি আমি। খুব সুদীর্ঘ স্পিচ, মনে রাখবেন এই স্পিচটা দেওয়ার আগে কয়েক সপ্তাহ উনি গিদ্দা পাহাড়ে ওনার ফ্যামিলির যে কার্শিয়াং হিলসে যে বাড়িটা ছিল জয়দেববাবু, সেইখানে বসে ড্রাফটিং করা হয়েছিল হিউজ, প্রায় 40 পাতার হিউজ স্পিচ। এখানে দেখুন, এইখানে এই প্ল্যানিংসের প্রায়োরিটিতে কী কী আসছে দেখুন। প্রথমেই কি আসছে দেখুন, প্রথমেই আসছে দেখুন এখানে কি আসছে। Though it may be somewhat premature to give a detailed plan of reconstruction, we might as well consider some of the principles according to which our future social reconstruction should take place. I have no doubt in my mind that our chief national problems relating to the eradication of poverty, তার টপমোস্ট প্রায়োরিটি পাচ্ছে এই স্পিচে। লিটারেসি অ্যান্ড ডিজিজ অ্যান্ড সায়েন্টিফিক প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ক্যান বি ইফেক্টিভলি ট্যাকেল অনলি অ্যালং দ্য সোশ্যালিস্টিক লাইন্স বলছেন,
we have to set up a commission for drawing up comprehensive plan of reconstruction. The plan will have two parts, an immediate program and a long period programs. তারপরে কি, while unifying our country, unity of the country কথা আসছে, while unifying the country through a strong central government, we shall have to put all the minority communities as well as the provinces at their ease by allowing them a large measure of autonomy in cultural as well as government affairs, state autonomy in some sectors. হ্যাঁ, তারপরে প্রায়োরিটি কি আসছে, ল্যাঙ্গুয়েজ। দ্য প্রবলেম অফ ল্যাঙ্গুয়েজ হ্যাজ টু বি ট্যাকেলড। সো মাচ ডাইভার্সিটি উনি চাইছেন না, ডাইভার্সিটি চাইছেন না, সাম একটা ইউনিফর্মিটি, সো দ্যাট উইল মেক এ বন্ডেজ ন্যাশন ওয়াইড, হোল নেশন ওয়াইড। এতটাই উনি বলছেন সব ল্যাঙ্গুয়েজকেই আমাকে সম্মান করতে হবে, কিন্তু একটা কমন ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ কি হবে? উনি প্রথমের দিকে বলছেন যে এটা হবে, কারণ এটা হবে হিন্দি এবং উর্দুর সংমিশ্রণে কমিউনিকেশন। সমস্ত স্টেট ল্যাঙ্গুয়েজকে রেসপেক্ট করা হবে, কিন্তু কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজটা হবে হিন্দি উর্দুর সংমিশ্রণে, হলো। তারপরেই বলছে কিন্তু আরেকটা জিনিস বলছে, অপশান দিচ্ছেন, এই যে উনি কিন্তু পরবর্তীকালের আর্মিতে ল্যাঙ্গুয়েজটা যেটা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ করেছিলেন হিন্দুস্থানি, হলো। এইবার যে ভারতের বিভিন্ন ভাষা, এই ভাষাগুলোকে একটা প্ল্যাটফর্মে আনার জন্যে, সহজ করার জন্যে একটা প্রপোজাল দিয়েছেন। সেই প্রপোজালটা হচ্ছে কার প্রপোজাল, সেটা ফলো করেছেন আবার কার, ভাষাবিদ, ভাষা বিজ্ঞানী সৈতী চট্টোপাধ্যায়ের। সেটা কি, যে যেন সব রিজনাল ল্যাঙ্গুয়েজ ইউনিফর্মলি একটা অ্যালফাবেট ইউজ করে। এই জায়গাটা উনি প্রপোজ করেছেন রোমান অ্যালফাবেট। রোমান অ্যালফাবেট, এই ধরুন আপনি উড়িয়া ল্যাঙ্গুয়েজটা যদি কেউ রোমান অ্যালফাবেটে লেখে, আপনার পক্ষে পড়তে অসুবিধা নেই। ইভিন একটা পাঞ্জাবি একটা লিটারেচার ইফ রিটিন ইন রোমান অ্যালফাবেট, আপনি রোমান অ্যালফাবেট জানলে ইজিলি পড়তে পারবেন। এনি ওয়ান ভেরি ইজিলি ক্যান রিড দ্যাট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্যাট সাবজেক্ট। অথচ একটা কি দুটো অ্যালফাবেট জানলেই আপনি অনেক কিছু জানতে পারছেন। এই রোমান অ্যালফাবেট দিয়ে উনি একটা ইউনিফর্ম আনার চেষ্টা করছেন। হ্যাঁ, রোমান স্ক্রিপ্ট, একদম এই স্পিচের মধ্যে আছে রোমান স্ক্রিপ্ট। এইবার দেখুন, তারপরের প্রায়োরিটি কি, পপুলেশন কন্ট্রোল। যে পপুলেশন যদি এইভাবে বাড়তে থাকে, তো ইকোনমিক গ্রোথটা যা হবে নেশন সেটা এনজয় করতে পারবে না। দেয়ার শুড বি এ পপুলেশন গ্রোথ উইথ রিগার্ড টু দ্য লং পিরিয়ড প্রোগ্রাম ফর এ ফ্রি ইন্ডিয়া। The first problem to tackle is that our increasing population. তারপরে regarding reconstruction, our principal problem will be how to eradicate poverty from our country. হ্যাঁ, এবার আর কি, abolition of landlordism, agriculture indebtedness, এইগুলো আসছে। আর ইকোনমিক প্রবলেমসকে, এগ্রিকালচার প্রবলেম এখানে ইমপ্রুভমেন্ট করতে হবে ইউজিং নিউ মেশিনস। প্র্যাকটিক্যালি এগ্রিকালচারকে ইন্ডাস্ট্রির মতো ডেভেলপ করতে হবে বাই ইউজিং নিউ সায়েন্টিফিক মেশিনস, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের মতো করতে হবে। এবার ইন্ডাস্ট্রি কী হবে, ইন্ডাস্ট্রি একদম বলেই দিচ্ছেন, স্মল কটেজ ইন্ডাস্ট্রিজ, মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড লার্জ ইন্ডাস্ট্রিজ, এগুলো পরবর্তী প্ল্যানিং কমিশন আরও ক্লিয়ারলি বলছেন। লাস্ট বাট নট দি লিস্ট, এবার মনে রাখবেন এই যে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি, এই কথাটা কিন্তু যখন সুভাষচন্দ্র বলছেন, এটাতে কিন্তু গান্ধী প্রচণ্ড ক্ষুব্ধ হচ্ছেন। কারণ গান্ধী ম্যানিফেস্টোতে, গান্ধী ফিলোসফিতে লার্জ স্কেল ইন্ডাস্ট্রির কোনো কথা নেই। গান্ধীর কনসেপ্টে ওই একমাত্র হচ্ছে চরকা কাটা, এটাই তার ইন্ডাস্ট্রি।
এই তো, এই যে বড় বড় ইন্ডাস্ট্রি করতে হবে, গান্ধী অত্যন্ত ক্ষুব্ধ, তার মনে ক্ষোভ, আমার গান্ধীবাদের কি হবে। বোঝা গেল গান্ধী কেন 1938-এর পর থেকে আস্তে আস্তে এগেনস্ট সুভাষচন্দ্র এত ক্ষুব্ধ হচ্ছেন। অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ, আর অনেক বড় কারণ আছে বলেছি। এবার পার্ট অফ দ্য, এবার তারপরে হচ্ছে কি, এবার এডুকেশনাল ইনস্টিটিউশনসের রিফর্ম, হেলথ ইনস্টিটিউশনের রিফর্মস, প্রহিবিশন, প্রিজন রিফর্মস, ইরিগেশনের রিফর্মস, ল্যান্ড রিফর্ম, ওয়ার্কার্স ওয়েলফেয়ার। ওয়ার এইগুলো পরপর আমাদের পরপর উনি চিন্তা করছেন। এইবার দেখুন তারপর, সরি এ ফোন হ্যাজ কাম, লেট ইট, সরি ফর দ্য ইন্টারাপশন। এবার 10th দি, I hope you are, the fact that external affairs will be reserved subject under the federal government.